নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। প্রথমে আয়োজক সংস্থা সংস্কৃতিকে সমমর্মীর পক্ষ থেকে জানাই অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু হতে চলেছে সমমর্মীর নাটক আন্তিগণ। মূল টেক্সট সোফোক্লেস ও যা আমি, নাটক প্রয়োগ প্রযোজনা সমমর্মী। শুরু হচ্ছে নাটক আন্তিগণ। রাষ্ট্রদ্রোহী পলিনাইসিসের মৃতদেহ রাজ্যের বাইরে খোলা প্রান্তরে পড়ে থাকবে। মহারাজের আদেশ, এই লাশকে কোনরূপ সম্মান জানানো যাবে না। যদি কোনো ব্যক্তি এই কাজ করে তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড। এটা এখানকার রাজা ছিলেন লাইয়াস আর রানী জোকাস্তা। একদিন তাদের এক পুত্র সন্তান জন্ম নিল। তার নাম রাখা হলো অয়দিপাস। রাজপুরোহিত গণনা করে জানালেন এই পুত্র বড় হয়ে পিতৃঘাতক হবে। রাজা তার সন্তান পরিত্যাগ করলেন, আদেশ দিলেন হত্যা করা, পাহাড় চূড়া থেকে ফেলে। কিন্তু অয়দিপাস রইল তার পিতৃ পরিচয় না জেনে। অয়দিপাস অত্যাচারী লাইয়াসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। যুদ্ধে লাইয়াস নিহত হন। তৎকালীন প্রথা অনুযায়ী অয়দিপাস পরাজিত এবং নিহত রাজা স্ত্রীকে বিবাহ করে। কিন্তু জোকাস্তা তো অয়দিপাসের মা। ধীরে ধীরে এই সত্য একদিন তাদের কাছে উন্মোচিত হল। অয়দিপাস আর জোকাস্তার সন্তান পলিনাইসিস, ইডিওক্লিস আর আন্টিগোনে।
প্রভু 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 কি হয়েছে? সাহস সঞ্চয় করে বলো। প্রথমেই আপনাকে জানাই আমি করিনি, আর কে করেছে তা আমি জানি না। তাই তাই আমার শাস্তি দেওয়া উচিত নয়। জানাও তোমার না বার্তাটা। সে এক ভয়াবহ খবর, আমি নিজেও এখনো বিশ্বাস করতে পারিনি। বলো আর তাড়াতাড়ি বিদায় হও। আচ্ছা তবে বলি, ওই লাশটাকে কেউ সমাহিত করে পালিয়ে গেছে। চামড়ার উপর মিহি ধুলোর আস্তরণ ছড়িয়ে অন্ত্যেষ্টিক্রিয়া সমাধা করেছে। কেউ এমন স্পর্ধা দেখাবে না। কে করেছে? কে? আমি জানি না। মাটি এত শুষ্ক ও কঠিন যে কোনো চিহ্ন পড়ে নেই, কোদালের আঁচড় নেই, চাকার দাগ নেই, একটা কোনো সূত্র ছেড়ে যায়নি সেই দুর্বিনীত। সকালের পাহারাদাররা যখন আমাদের দেখায় আমরা হতভম্ব হয়ে পড়ি। একেবারে গায়ে কোনো সমাধি নেই, শুধু মিহি ধুলোর আস্তরণ ছেড়ে শরীরটাকে, যা পাপ ধুয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কোনো হিংস্র পশু নেই। কুকুরেরা শুকছে না বা ছিঁড়ে ঘুরে খাচ্ছে না লাশটাকে। আমরা একে অপরকে তিরস্কার করছিলাম, দোষারোপ করছিলাম। কেউ থামানোর ছিল না। আমাদের মধ্যে যে কেউ করে থাকতে পারে, কিন্তু কেউ হাতে হাতে ধরা পড়েনি। সত্যতা যাচাইয়ের চেষ্টা চলে, কিন্তু বিফল। ভেবে ওঠা যাচ্ছিল না কি করা হবে। যেভাবেই হোক খবরটা তো আপনাকে দিতে হবে, কিন্তু কে যাবে? ভোটের মাধ্যমে এই হতভাগ্যের ঘাড়ি বর্তায় সেই দায়িত্ব। যে দুঃসংবাদ আনে সে সকলের কাছে ঘৃণ্য। আমার কি মনে হয় জানে, এই ঘটনার পেছনে ঈশ্বরের হাত আছে। বয়সের সঙ্গে সঙ্গে তোমার বোকামিও কি বাড়ছে না? কখনো দেখেছো ঈশ্বর একজন অপরাধীকে সম্মান জানাচ্ছেন? তাও সম্ভব। কিন্তু এখানে আমরা অনেকে আছে যারা আবার আদেশের বিরুদ্ধে আচরণ করে কিংবা বিমর্ষ ভাবে মেনে নেয়। আমি যখন থাকি না, তারা আমার প্রতি অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ে। তারাই উৎকোচ দিয়ে রক্ষীদের মাথা খেয়েছে আর এই কাজে পরিচিত করেছে। টাকা এমন এক ভীষণ বস্তু যা মনুষ্য মাটিতে জন্মানোর রহর সরকার হয়, মানুষ গৃহহীন হয়, যা নির্বাস হয়। কিন্তু যারা দুটো টাকার বিনিময়ে কাজ করেছে তাদের শাস্তি পেতেই হবে। এখন শোনো, তুমি যদি খুঁজে বার করতে না পারো কে কাজ করেছে, যেন মৃত্যুই তোমার জন্য যথেষ্ট শাস্তি দেওয়া। এখন যাও। তাকে ধরতেই হবে। সে যদি ভাগ্যবান হয় তাহলে আমার দুর্ভাগ্য। কিন্তু যতটা ভেবেছিলাম ততটা হয়নি। আমি যে এখনো বেঁচে আছি, জীবিত, অক্ষত। ঈশ্বর, হে ঈশ্বর। কি মনে হয় ও কি ধরতে পারবে? কে করতে পারে বলতো? পলিনাইসিসের কোনো বন্ধু কি? দেশে কি আবার গৃহযুদ্ধ শুরু হবে? এই যে এই কাণ্ডটা ঘটিয়েছে, ধরে ফেলেছে। মহারাজ ক্রেয়ন কোথায়? মহারাজ, এই সেজে পলিনাইসিসকে সম্মানের সাথে সমাহিত করেছে। এবার আর কোনো দ্বিধা নেই। এর বিচার করুন আর আমায় ছেড়ে দিন। কোথায় ধরা হয়েছে একে? ও লাশটাকে সম্মান জানাচ্ছি। তুমি জানো তুমি কি বলছো? মহারাজ, আমি একেই দেখেছি লাশটাকে সমাহিত করছি। যখন কাজটা করছিল তখন কি ধরা হয়েছে? ঘটনাটা এরকম ঘটে যে আমরা ফিরে যাই রাস্তার কাছে, ধুলোগুলো ছেড়ে সরাই, পচতে থাকা দেহটা যাতে পুরোপুরি নগ্ন থাকে। তারপর আমরা ওত পেতে বসে থাকি টিলার পাশে, হাওয়ার বিপরীতে, যাতে গন্ধ না পেলে আমরা একে অপরকে তিরস্কার করছিলাম দেখে থাকার জন্য। হাওয়া এসে ধাক্কা দিল, চারিদিকে ধুলো ঝড় উঠলো।
তুমি কি বলো এই প্রহরীর বয়ানে? হ্যাঁ, আমি করেছি। প্রহরী, তুমি এখন যাও। তুমি জানতে না এই কাজ বারণ? জানতাম, না জেনে উপায় বাকি। সর্বত্র তো একই বাড়ি, ছুঁয়ো না, ছুঁয়ো না। তাও আইন অমান্য করলে? কোন আইন? যে আইন তুমি তৈরি করেছো তাকে যাচ্ছি না। এ মেয়ে ছুটি নেবার সামর্থ্য ওর বাবার মতো, কখনো মাথা নোয়াতে শেখেনি। এই সেই ঔদ্ধত্য যা ওর বাবার মধ্যে দেখেছি। শোনা হে, রাজা যেটা ঠিক করেছে সেটাই প্রজাদের মানতে হবে, সেটাই চিরকালই নাই। তোমরা মৃতদেহ থেকে পচা গন্ধ পাচ্ছ, আমি তোমাদের এই আইন থেকে পচা গন্ধ পাচ্ছি। তুমি জানো এই শাস্তি কি? ওরে যখন ফেলেছো এবার মেরে ফেলবে, তাই তো? আর কি চাও বলো? এটাই যথেষ্ট। আমি আমার বিবেকের বিরুদ্ধে কোনো কাজ করতে অস্বীকার করি। তখন আমার আত্মশক্তি আমার শারীরিক শক্তিকে ছাপিয়ে যায়। আমি তাই করেছি। এসব লোকগুলো এরা বলতে পারতো যদি তুমি ওদের মুখগুলো ভয়ের সুযোগ দিয়ে সেলাই করে না দিতে। একমাত্র তুমি নিজের কাজে আনন্দ পাও, ওরা কেউ এভাবে ভাবে না পর্যন্ত। ওরা এভাবেই ভাবে। কিভাবে? ওরা মনে করে যে রাষ্ট্রের থেকে তার সহযোগিতা প্রত্যাহার করা একজন নাগরিকের অধিকার। সেই রাষ্ট্রের আইন অনৈতিক। ইটিওক্লিস, তোমার দাদাই ছিল। কই তার বেলা তো এই নৈতিকতার মানুষ শোনা গেল না। তাকে তো সম্মানের সঙ্গে রাজকীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। শুধু পলিনাইসিসের ক্ষেত্রে এই নীতি মানা হলো না, তার দেহ পড়ে রইল খোলা আকাশের নিচে। যদি তারা সমান হয় তখনই এই নীতি খাটে। এখানে পলিনাইসিস মোটেই সম্মানের যোগ্য নয়, ও দেশদ্রোহী। আর ইটিওক্লিস এই দেশের জন্য শহীদ হয়েছে। পলিনাইসিস এসেছিল খুন আর লুট করতে। পলিনাইসিস তো শুধু নিজের অধিকারটুকু দাবি করেছিল। নিয়ম অনুসারে তাদের দুই ভাইয়ের সমান অধিকার থাকে। তাহলে কেন তাকে তার যোগ্য অধিকার থেকে বঞ্চিত করা হলো? সে নিজের ইচ্ছায় দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। পলাতক ব্যক্তির কোনো অধিকার থাকতে পারে না। পলিনাইসিস তার দাদার উপর ভরসা করে এই দেশ ছেড়ে গিয়েছিল, কিন্তু যখন তার উপর ভরসা করার কথা ছিল তখন তোমরা তা রাখোনি কেন? ক্ষমতার লোভে? ক্ষমতার জন্য তারা দুই ভাই একে অপরকে হত্যা করেছে। আর তুমি তাদের মামা সেই সুযোগে রাজা হয়ে বসলে। আমার আর কি করার ছিল আন্তিগণে এই দেশকে রক্ষা করার জন্য? একজন মানুষের শরীরের ওপর তোমার কতখানি অধিকার থাকতে পারে রাজা? তুমি তাকে হত্যাও করতে পারো, আবার তার মৃতদেহ নিয়ে যা খুশি তাই করতে পারো। একজন শত্রু মৃত্যুর পরেও শত্রুই থাকে, তার প্রতি শুধুমাত্র ঘৃণা করে থাকে। ঘৃণা! এই ঘৃণার পক্ষ কখনোই নেই, নিয়েছি ভালোবাসার পক্ষ। এতে যদি আমার মৃত্যু হয় তবে সেই মৃত্যুই শ্রেয় বলে মনে করি। নরকে যাও, আর ভালোবাসতে হলে মৃত মানুষকে ভালোবাসো। মৃত মানুষকে ভালোবাসো। আন্টিগণে, আন্টিগণে, এবার ওরা আমাকে মেরে ফেলবে। না ওরা আমাকে মেরে ফেলবে। না 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 ওরা আমাকে মেরে ফেলবে। এমন তুমি জানো ওই মেয়েটি পলিনাইসিসকে সম্মানের সাথে সমাহিত করে দৈব আইন অমান্য করেছে। কিন্তু ও যে ওর দাদাকে ভালোবাসে তাই সমাধিস্থ করেছে।
আইন কি ভালোবাসার বিরুদ্ধে? আইন প্রেম, ভালোবাসা, ঘৃণা এসবের ঊর্ধ্বে। আইন নৈর্ব্যক্তিক, আইন নিরপেক্ষ। তাহলে কি তুমি ওকে হত্যা করবে? আমি নয়, এদেশের আইন ওর মৃত্যুদণ্ড দিয়েছে, আমি নিমিত্ত মাত্র। কিন্তু তুমি কি জানো এই দেশের মানুষ রাত গভীর হলে চুপি চুপি তোমার বিরুদ্ধে কথা বলে, তোমার এই আইনের বিরুদ্ধে কথা বলে? জানি, পথভ্রষ্ট বিশৃঙ্খল কিছু মানুষ চিরকাল সব জায়গায় থাকে। তাদের সুশৃঙ্খল করে দেশে আইন প্রতিষ্ঠায় রাজার কর্তব্য। কাউকে হত্যা করে? কে কাকে হত্যা করে পুত্র? মানুষ তার কর্মের ফল ভোগ করে মাত্র। তুমি কি পারো না পিতা হিসেবে আমার ভালোবাসাকে রক্ষা করতে? না, তা হয় না। যদি আমি আমার ভাবি পুত্রবধূর জীবন রক্ষার জন্য দেশের আইন পরিবর্তন করি, তাহলে এই দেশ শাসন করার কোনো নৈতিক অধিকার আমার থাকে না। মানুষ তাহলে আমাকে ঘৃণা করবে, ধিক্কার জানাবে। আর আমি যদি আমার ভালোবাসার পক্ষ না নিই, তখন হচ্ছে সবাই আমাকে ভীরু বলবে, কাপুরুষ বলবে। হেমন্ত, তুমি আমার দিকে তাকাও, দেখো আমাকে। তুমি ভাবি রাজা, রাজাকে প্রেম, ভালোবাসা, ঘৃণা হিসাবে অনেক 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 ঊর্ধ্বে উঠতে হয়। তুমি ভুলে গেছো সেই মন্ত্র। বাবা, কখনো ভালোবেসে শাসন করার কথা ভেবেছো? এই মানুষগুলোকে কি ভালোবাসা যায় না? ভালোবেসে কি শাসন করা যায় না? বাবা দেখো, এদের সকলকে ভালোবেসে দেখো। কিন্তু প্রেমিকের পথ আর শাসকের পথ যে এক নয় পুত্র। আর আমি যদি পরিণাশিসকে সমাধিস্থ করতাম? না না, তুমি কথা মুখে বলবে না। তাহলে আমার আদেশ একই থাকতো। না পুত্র, আমি চাই না আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হোক। আমি কখনোই তোমাকে এই দোষের ভাগিদার করতে পারবো না। আন্তি করে ইসা মেনে আন্তি করে বোন আমার। আমি যা শুনলাম সব সত্যি। তুমি একই পাগলামি শুরু করেছো। আমি যা করেছি ভেবে চিন্তেই করেছি। আমি চাই তুমি এই সমস্ত কিছু থেকে দূরে থাকো। তুমি যদি সত্যিই তোমার লক্ষ্যে স্থির থাকো, তাহলে আমাকেও তোমার সাথে মৃত্যুবরণ করতে দাও। না, আমাদের মৃতদেহ পবিত্র হোক। না, তুমি মৃত্যুবরণ করবে না, এমনকি তুমি মৃতদেহ স্পর্শ পর্যন্ত করবে না। এবার যাও, আমায় মরতে দাও। কিন্তু তোমাকে ছাড়া আমি কিভাবে বেঁচে থাকবো? আমি তো সম্পূর্ণ একা হয়ে যাব। এটা তুমি ক্রেয়নকে জিজ্ঞাসা করো, তার জন্য তুমি বেঁচে থাকবে। তুমি কেন আমায় অপমান করছো? এটা তো তোমায় কোনো সাহায্য করবে না। না না, নিশ্চয়ই নয়। কিন্তু আমার খারাপ লাগে যখন আমার উপহাস তোমায় আঘাত করে। কিন্তু আমি এখনো তোমায় সাহায্য করতে চাই। বলো আমি কি করব? পালাও, নিজেকে বাঁচাও। কি যন্ত্রণা! আমি কেন নিজেকে তোমার থেকে বিচ্ছিন্ন করব? কারণ তুমি জীবনকে বেছে নিয়েছো আর আমি মৃত্যুকে। কিন্তু আমি তোমাকে এই পথ বেছে নিতে বারণ করেছিলাম, সপক্ষে যুক্তিও দেখিয়েছিলে, কারণ তুমি বিচক্ষণ। এরাও তা জানে, কিন্তু এরা, এই আকাশ, এই মাটি, এরা আমায় জানে, আমার সঙ্গে সহমত পোষণ করে। হ্যাঁ জানি, আর তাই এখনো আমার পাপ বোধ কাজ করছে। না না না, সত্য তুমি এখনো জীবিত, কিন্তু আমার সত্তাটা মরে গেছে।
এতে আমার আগে যারা মারা গেছে তাদের আত্মারা শান্তি পাবে। ও তোমরা দুজনে, তোমরা একজন বুদ্ধি হারিয়েছো আর একজন সেটা নিয়ে জন্মাননি মাত্র। তা ঠিক প্রভু, আমরা যখনই কোনো অন্যায় করি আমাদের সহজাত বোধ বুদ্ধি আমাদের পরিত্যাগ করে। তোমার ক্ষেত্রে তাই হয়েছে, যখন জেনে বুঝে একজন অপরাধীর সঙ্গে নিজেকে যুক্ত করেছো। কিন্তু তাকে ছাড়া আমি কিভাবে বেঁচে থাকবো? সে তো আমার বোন। কি তার কথা মুখে মানবেন? সে কোথাও নেই। কিন্তু আপনি কি সত্যি আপনার ভাবি পুত্রবধূর প্রাণ নিতে প্রস্তুত? তার জন্য অন্য কেউ নিশ্চয়ই থাকবে, তুমি জানো সেটা। কিন্তু আর কেউই আন্তিগণের মতো তার জন্য উপযুক্ত হতে পারবে না। কি শোনো, এইসব মেয়েদের আমি ঘৃণা করি, ঘৃণা ঘৃণা। তারা কোনো মতেই আমার পুত্রবধূ হওয়ার যোগ্য নয়। হায় রে হেমন, তোমার বাবা কিভাবে তোমায় এমন অসম্মান করলো? তোমরা তোমাদের এই বিবাহ আমার কাছে ভীষণ যন্ত্রণাদায়ক। আপনি কি সত্যি আপনার ভাবি পুত্রবধূর প্রাণ নেবেন? আমি নয়, এদেশের আইন ওর মৃত্যুদণ্ড দিয়েছে। তার মানে সে মারা যাবে, এটাকে পুরোপুরি স্থির। হ্যাঁ, আমরা সকলেই সেটা চাই। আর কথা নয়, প্রহরী ওদের নিয়ে যাও। মেয়েদের এভাবে প্রকাশ্য স্থানে থাকা ঠিক নয়। আমায় ক্ষমা করবেন। এই হত্যা কি ন্যায়সম্মত? অবশ্যই। কেন? এই দেওয়াল কি এখন আমার আদেশের নৈতিকতার বিচার করবে? আন্তিগণে দেশের আইনের বিরুদ্ধে আচরণ করেছে, এটাই কি যথেষ্ট নয়? আর দেশের আইন যদি অনৈতিক হয়? দেশের আইন সাময়িক জনচেতনার উপর প্রতিষ্ঠিত। দেশের সামূহিক জনচেতনা কি আন্তিগণের মৃত্যু চায়? তাদের নীরবতাই তাদের সম্মতির লক্ষণ। হেমন্ত সবার দৃষ্টির আড়ালে ওই বদ্ধভূমিতে প্রবেশ করে। হেমন্ত
আমরা দেখলাম সমমতি চূড়ার প্রযোজনা আন্তিকোণে আমরা সংস্কৃতির পক্ষ থেকে সমস্ত কলাকুশলীকে একটু মঞ্চের সামনে আসতে বলবো এবং সঙ্গে সুবীর ভট্টাচার্য নাটকের নির্দেশক তাকে একটু আসতে বলবেন। পরিচয় পর্বটা সেরে নিই, তারপরে আমরা আমাদের সম্মাননা জ্ঞাপন করবো। এই নাটকটা এরা এর আগে দুটো নাটক করেছিল, এটা ওদের তৃতীয় নাটক। আমাদের দ্বিতীয় নাটকটা ছিল ওরা শেক্সপিয়ারের টেম্পেস্টকে অ্যাডাপ্ট করেছিল ঝড়েরটা নাম দিয়ে। সেই নাটকটা ওরা সম্পূর্ণ নিজেরাই ফাংশন করেছিল। যেমন এই নাটকটা ওরা একদম যে ছেলেগুলো দাঁড়িয়ে রয়েছে ওদের টেক্সট, এখানে নিয়ম বাঁচাতে একজন পরিচালকের নাম বলতে হবে, তাই টেক্সটটা শতকরা 100 ওদের নির্মাণ। সফোক্লিসও যা ওই ওরা যা বলবে এই দুটো টেক্সটকে নিয়ে তার সাথে ওরা নিজেদের জীবনযাপনের অভিজ্ঞতাকে মিশিয়ে এই টেক্সটটা তৈরি করেছে। ভালো লাগলে সরাসরি ওদের জানাবেন, খারাপ লাগলে আমাকে জানাবেন, আমি পরিচয়টা করিয়ে দিই। শুভ রূপ আমি শ্যামল। সেজুতি একবার সামনে চলে আসে, সেজুতিটা সেজুতি এটা আলো ডিজাইন করেছে, আর আলো করেছে হচ্ছে আর রাজদীপ আবাহ কাজ করেছে। হাততালি দাও। ओके बहुत एक मिनट बहुत তোর নাম দাও। রাজদীপ সেজুতি নমস্কার। আমি আমাদের কলেজের পক্ষ থেকে ইলাদিকে একটু বলবো, একটু নির্দেশক সমীর ভট্টাচার্য মশাই একটু বলবেন।
আমাদের ভালোবাসা। ধন্যবাদ সবাইকে। সহকর্মীকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আমরা অপ্রসনীয় নাটক করি, এই নাটকটাই আমরা মাঠে ময়দানে করে বেড়াই। আমাদের জাতে তোলার জন্য তাদের অনেক ধন্যবাদ। আবার ডাকবেন, আবার আসবেন। আমরা এবারে চলে যাবো আমাদের একটি বিশেষ পর্বে। আজকে আমাদের সংস্কৃতি উৎসব 2024 দ্বিতীয় দিন। আমরা প্রতি বছর আমাদের সংস্কৃতি সম্মাননা জ্ঞাপন করে থাকি কয়েক বছর ধরে। তো আপনারা আমাদের প্রচারে নিশ্চয়ই দেখেছেন যে আমরা এবছরও একজন বিশিষ্ট মানুষকে